ভারত চাইলে বাংলাদেশের যে কোনো সময় তার সেনাবাহিনী প্রবেশ করতে পারে এবং সেনাবাহিনী কিন্তু বলির পাঠাবে। আর এই দুই শ্রেণী কিন্তু বেশি ফাল পারতেছে এই ভারতের সাথে, আমি আঞ্চলিক ভাষায় বললাম, বেশি লম্ফজম্প ফালাফালি করতেছে যাতে যুদ্ধ হয়, আর সেনাবাহিনী যুদ্ধে গিয়ে মরবে। এরা এই দুই শ্রেণী আগে যাবে, আমরা যাবো দেশ রক্ষা করতে পরে, এদের যেতে হবে আগে। কারণ একজন সেনাবাহিনী যেতে বাধ্য। আর এই ফালপাড়া মাদ্রাসা ছাত্র, এই যত সব হেফাজতে পাকিস্তানি, পেয়ারা পাকিস্তানি, এরা তো জোশে যাবে, কিন্তু জোশে যে যুদ্ধ হয় না, এটা টিটু আমার সে ভালো বলতে পারবে। কারণ জোশ দিয়ে কোনোদিন যুদ্ধ হয় না, জোর দিয়ে মুক্তিযুদ্ধ হইতে পারে, জোশে কোনোদিন যুদ্ধ হয় না। আবার বলতেছি সত্যটা, অনেকে বলবেন আমাদের মুক্তিযোদ্ধারা তো লেংটি মেরে যুদ্ধে নেমেছিল, ওটা ভাই ওটা মুক্তিযুদ্ধ করেছিল। মুক্তিযোদ্ধার যুদ্ধ এক না। যুদ্ধ কোনোদিনই অস্ত্র ছাড়া হয় না, শক্তি ছাড়া হয় না, বাহুবল ছাড়া হয় না, অর্থনৈতিক শক্তি ছাড়া হয় না। যদি হইতো তাহলে রাশিয়া ভেঙে যেত না, তাহলে আমেরিকার সাথে রাশিয়া ভেঙে যেত না, কারণ রাশিয়ার অস্ত্র কম ছিল না। শুধু অস্ত্র থাকলে যুদ্ধ হয় না। আর সেই জায়গায় বাংলাদেশের না আছে অস্ত্র, না আছে শস্ত্র, না আছে অর্থ, না আছে বিদ্যা বুদ্ধি, এরা যে কি পরিণতি হবে এরা কল্পনাই করতে পারতেছে না। ত্রিপুরার মানুষ ভারতের যে 29টা রাজ্যের মধ্যে ত্রিপুরার মানুষ সবচেয়ে নিরীহ। তারা খেপে গেছে, আপনি দেখেছেন তো 2-4টা আলোচনা, ত্রিপুরায় কিন্তু সবচেয়ে নিরীহ মানুষ। এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। কেন বললাম? আমার জীবনে প্রথম আমি ত্রিপুরা হয়ে ইলিগাল ভারতে ঢুকি। আমাকে বলে দিয়েছিল আমি যেন ভুলো কলকাতাবাসী না বলি, আমি সবসময় ত্রিপুরার কথা বলতাম। আমার 3-4 বার পুলিশে ধরে ছেড়ে দিছে, এমনকি আমার নাম মুসলিম পরিবারে তাও ছেড়ে দিছে। কারণ কি জানেন? বলছে ত্রিপুরার লোক ভালো, মুসলমানরা আরো ভালো। চিন্তা করে দেখেন, ওই যে দেখেন মুসলমান কিন্তু যদি আপনি কাশ্মীরে হন, অনেকে বলে মুসলমানদের খতরা। আরে ভাই, ত্রিপুরার মুসলমানরা তো ভারতে অ্যারেস্ট করে না। আমাদের যখন কইছে তোমার বাড়ি কই, আমি বলছি আমার বাড়ি ভারতে। আমি বলছি ত্রিপুরা। ত্রিপুরা কোথায় থাকো? তখন আমি ঠিকানা যেগুলো আমার মুখস্থ করা ছিল তখন ওগুলো বলছি। আমাকে ছেড়ে দিল, না মুসলমান ছেড়ে দিল। কারণ কি? ছোট দে ত্রিপুরা খাত, ছোট দে কোথা। আচ্ছা, এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বললাম, এটা এমন না যে এখন বলছি, বহু আগে আমি এটা লিখেছি। তো এই যে মুসলমান বললেই তো আর আপনি সন্ত্রাসী মনে করেন না, ভারতেও মনে করেন না। কিন্তু এই যে উস্কা, ত্রিপুরার নিরীহ লোকেরা খেপে গেছে হিন্দু মুসলমান মিলে এই বাংলাদেশের জনগণের উপরে। ত্রিপুরার একজন নারী আমাকে বলেছে, এটাও আমি কয়েক বছর আগে পড়ে দিয়েছিলাম, আবার যদি আমাদের যদি কোনো কারণে আপনাদের ভারতে পালাতে হয়, আপনারা কি আমাদের জায়গা দিবেন? উনি হিন্দু ভদ্রলোক, বাংলার আমার সাথে পরিচয় হয়েছিল। আমরা 20-22 দিন একসাথে ছিলাম এক হাসপাতালে, একই রুমে, মানে একই ফ্লোরে। সে আমাকে বলছিল না 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 না, কোনোদিন আর তোমাদের জায়গা দিব না। আমি কেন? এটা কিন্তু আওয়ামী লীগের কথা, আমি 5-6 বছর আগের কথা বলতেছি। তোমরা বেঈমান। আমি হিন্দুদের তো জায়গা দিবেন, কারণ তাও দিব না। চিন্তা করে দেখেন কতটুকু ক্ষোভ 5 বছর আগে, 6 বছর আগে। তাহলে এখন ত্রিপুরার মানুষের কি ক্ষোভটা, কি ধারাটা ঝাড়বে। বিহারের লোকদের আমি যে টিটু লাইভ সম্পর্কে বলেছেন, বিহারের লোকদের আমার বন্ধুদের মন করছি, বন্ধু এই যে আমাদের বাংলাদেশে কিছু লোক খেপতেছে, কিছু লোক এটা বলতেছে, কি মনে করো? কয় কারোই লাগবে না, ভারতের সৈনিক কিছুই লাগবে না। ভারতের যেটি বিএসএফ, মানে ভারতের যেটি পুলিশ ফোর্স আছে, আর আমরা যদি রওনা দিই, তোমরা বাংলাদেশের লোক তো পালায় একলাই বঙ্গোপসাগরে বাইসা যাওয়া। এই ধরনের কথা তারা বলে। কিন্তু বাংলাদেশের রিটায়ার্ড আর্মি অফিসার আর কিছু মোল্লা এমন চিৎকার দেয় যে বাইতুল মোকাররমে চিৎকার করলেই দিল্লির বুধা লাল খেলা ভাঙা খান হয়ে যায়। এদের বিষয়টা এরকম। আবার দেখবেন পাকিস্তানের এদের সাহসটা কি দেখেন, সরাসরি বলতেছে যে পাকিস্তান তাদের সাথে। আরে বাবা, পাকিস্তানের নিজেরই মানে পশ্চাৎ দেশ খালে বিলে, ওর নিজেরই ঠিক আছে, ওর নিজেরাই বিগারিস্তান। 3.5 কোটি থেকে 4 কোটি লোক ভিক্ষাবৃত্তি করে ওই দেশে বাজেট চালায়, মানে ওই দেশের রিজার্ভ টিকে রাখে। আর সেই দেশ বাংলাদেশের যুদ্ধ করতে এই দেশের মানুষের ন্যূনতম, এই যে আরেকটা আছে দাঁত বেঁকা, মানে আমি বলতে চাই না কারোর শারীরিক, কারণ কেউ তো শরীর তো আমার যে চেহারাটা তারা আমি বানাই নাই, তো জায়গার প্রকৃতি থেকে আসি। কিন্তু তাও বলতে এই যে দেখতে দেখা যায় প্রতিবন্ধী, সে বলে খায় ফেলবে, গিলে ফেলবে, ভারত একটা এই রাষ্ট্র সেই রাষ্ট্র, মানে এরা নাকি আবার বিশ্ববিদ্যালয়ের সাথে। আমি বুঝতে পারি। আমি আপনাকে বলি, আমি এই দীপুচন্দ্র দাসের মূল্য কিন্তু বাংলাদেশকে দিতে হবে। এই দীপুচন্দ্র দাসের মূল্যে দাম দিতে হবে, সেটা সিমটম তো বুঝছেন। এই ইউনূস সরকার, জঙ্গি বন্ধু ইউনূস সরকার, জঙ্গিদের পৃষ্ঠপোষক, বাধ্য হয়েছে কিন্তু 15-20 জনকে লোক দেখানো হলো, তাকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে। কতটুকু প্রেশার পড়ছে বুঝতে পারছেন তো? এটা তারা বুঝতে পারছে, কিন্তু এরা জানে না এটা পরিণতির শেষ দিকে কোথায় যাবে। আপনি কি মনে করছেন এটা ছেড়ে দিবে পৃথিবী? না, পৃথিবী ছাড়ুক না চান, পরাশক্তিরা ছাড়ুক না ছাড়ুক, প্রকৃতির প্রতিশোধ বলতে একটা কথা আছে। যারা ভাববাদী তারা তো বলবেন গড, আল্লাহ, ভগবান একটা প্রতিশোধ নেবে, কিন্তু আমি প্রকৃতির প্রতিশোধের কথা স্পষ্ট আমি দেখতে পাচ্ছি। তার প্রমাণ এই ভালুকা রজপাড়া গায়ের একজন নিরীহ দীপুচন্দ্র দাসের লাশ কিন্তু ইউনূসের জন্য গলার কাটা হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন। আপনি দেখেন যে একটা মানুষকে দেখেন, কোনো বিবৃতি নাই। বিএনপি দায় সারা গোছের বিবৃতি দিয়েছে, মোল্লারা তো কোনো বিবৃতি দিবেই না। একমাত্র তাহেরি ছাড়া, তাহেরি হুজুর ছাড়া একটা ব্যক্তি এটা নিয়ে কথা বলে নাই। আর 2-1 জন যা বলেছে, শেষে গিয়ে বলেছে, আবার প্রথমে বলছে নিন্দাজনক হয়েছে, হ্যান ত্যান সেই,
শেষে গিয়ে বলেছে যদি সেটা করে থাকে তাহলে এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল এটার বিচার করা, মানে বিচার দায়ী করো তাল গাছটা আমার, এরকম বদমাইশ। তবে মানে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে এরা এত ফালাফালি করতেছে, আমার কেন যেন মনে হচ্ছে বাংলাদেশের এই মুসলমানদের পাকিস্তানপন্থীদের কপালে এত শনি আছে, এরা খুব শীঘ্রই না খেয়ে মারা যাবে এবং গৃহযুদ্ধের মুখোমুখি হবে। আর পাকিস্তান সেটাই চাচ্ছে, পাকিস্তান বাংলাদেশ নামক তার শত্রুকে দিয়ে সে তার বড় শত্রু বাঘকে মারতে চাচ্ছে, অর্থাৎ ভারতকে। যদি শত্রু মরে তাও লাভ, বাংলাদেশ ধ্বংস হয়ে গেল লাভ, আর যদি বাঘ মারতে পারে তাহলে তো সোনাই সোহাগা। এটা বাংলাদেশের মাদ্রাসার কথা বাদ দিলাম আমি, আপনার আমার মতো কোটটাই পড়া লোকেরা বুঝতেছে না কেন, এটাই আমার মাথায় ঢুকলো না। এটাই হচ্ছে আমার জন্য বাংলাদেশের সিনিয়র দুঃখ। জি ছিল যে বাংলাদেশে যদি কোনো সংখ্যালঘু আক্রান্ত হয় তাহলে আর্মি কারোর কাছ থেকে কোনো অনুমতি ব্যতিরেকে সে বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারবে। এই ঘটনাটি কি আসলে এর কোনো ঐতিহাসিক সত্যতা আছে কিনা, এটি একটু আপনি যদি সংক্ষেপে বলতেন, তারপরে আমরা পুষ্পিতের কাছে যাব। মানে এটা হুবহু, জি জি জি, চমৎকার কথা বলেছেন, ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। এটা হুবহু ওইভাবে না, কিন্তু তার চেয়েও আরো সোজা সাপটা লেখা আছে। ভারত চাইলে বাংলাদেশে যে কোনো সময় তার সেনাবাহিনী প্রবেশ করতে পারে, দুইটা কন্ডিশন যদি তারা ফলো না করে। এক, যদি বাংলাদেশে কোনো কারণে পাকিস্তানের কোন রকম সামরিক উপস্থিতি থাকে, তারা সাথে সাথে বাংলাদেশে ঢুকে পড়তে পারবে, এটা চুক্তিতে লেখা আছে। আর হচ্ছে সংখ্যালঘুর কথা এটাও বলা হয়েছে যে সংখ্যালঘুদের দায় দায়িত্ব নিতে ব্যর্থ হইলে তাহলে ভারত যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে, যে কোনো, এইভাবে লেখা আছে যেখানে। মানে ওই সংখ্যালঘু না, হিন্দু না, হিন্দু লেখা ছিল না, যে যারা এইখানে ভারত এইভাবে বলা আছে যে কোনো হিন্দু, সরি সংখ্যালঘু না, হিন্দু শব্দই আছে, রাইট, আপনি ঠিকই বলছেন, যে হিন্দুরা যদি নির্যাতিত নিপীড়িত হয়, সরকার যদি ব্যর্থ হয়, শর্ত দিছে, যদি সেই সময়ের সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, আরেকটা আছে, এটা ভুলে গেছি, কেবল মনে হলো, সেটা হলো ভারতের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র বাংলাদেশের বুক থেকে হয়, সার্বভৌমত্বের জন্য হুমকি, তাহলে যে কোনো পূর্ব অনুমতি ছাড়া ভারতের সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করতে পারে। এটা লেখা আছে অন রেকর্ড। আর আপনি সরকারি রাষ্ট্রীয় চুক্তি আপনি এড়িয়ে যেতে পারবেন না। আর এটা চুক্তির দরকার নাই তো। ধরেন আপনার বাড়ির পাশে, আমি 1 মিনিট সময় নিচ্ছি আর বেশি, ধরেন আপনাদের দুইজনের বাড়ির মাঝখানে আমার বাড়িটা, আমার পোলাপান গুলো খুব দুষ্ট, এরা নিজের ঘরে আগুন লাগায়, আপনার ঘরে যায় নাই, আপনাদের দুইজনের কারণে আমার ঘরে আগুন লাগাচ্ছে, আপনাদের তো পুরো যাবে। তো আপনি তো তখন যে কোনো সিদ্ধান্ত আপনি নৈতিকভাবেই নিতে পারেন। আপনার চাইলে আমার বাড়ি দখল করতে পারেন, চাইলে মামলা করতে পারেন, জানেন যারা বদমাইশ মামলাগুলো কাজ হবে না, আপনি তখন আমার বাড়ি কিনে নিতে পারেন, দখল চাইছে তাই করতে পারেন। কারণ আপনার নিরাপত্তা তো আপনি আগে দেখবেন, সেফটি ফার্স্ট, যার যার নিরাপত্তা সে আগে দেখবে। আপনি দেখেছেন না ইউক্রেন কি করেছে? ইউক্রেন তো রাশিয়ার জন্য হুমকি ছিল না, রাশিয়ার কাছে ইউক্রেন তো কিছুই না, বাংলাদেশের মতোই তার ঘটনা। কিন্তু রাশিয়া সেটা, সেই রাশিয়ার ইউক্রেনে ইনভেট করা সেটা ভুল, শুধু সেটা পূর্ণ বিতর্ক। কিন্তু প্রতিবেশী যখন দেখবে যে আপনার দুশ্মন সে ভরে যাবে, আপনি কালকে যদি পাকিস্তানকে আপনি ঘাঁটি দেন, ভারত তো বসে থাকবে না, থাকবে কি? আমেরিকার ঘাঁটি দিলেই তো চাইনা বসে থাকবে না। এই যে আমেরিকার যে ঘাঁটি দিয়েছে বা দিতে চাচ্ছে, এটা দিলেই তো চাইনাই বসে থাকবে না, ভারত তো বহুত দূরের কথা, ভারত তো একেবারে আমার ঘরের লোক, তাই না? চাইনা তো অনেক দূরে, চাইনাই তো বসে থাকবে না। তাহলে আর কোথায় আমেরিকা, আর কোথায় ইউক্রেন, আর কোথায় রাশিয়া? সেইখানে যদি না মানে আমেরিকার ঘাঁটি বাংলাদেশে মানবে, আর তো পাকিস্তান যে কোনো সময় ঢুকে যাবে। আমি বলে দেই, আপনাকে তো একজন সেনা কর্মকর্তা এটা বলেছেন, আর আমাকে ভারতের একজন সেনা কর্মকর্তা বলেছে, আমাদের চিকেন নেক একটা, তোমাদের কিন্তু চিকেন নেক কিন্তু 2টা।